নমস্কার, বাংলার ভূত চ্যানেল থেকে আমি বলছি অরিজিৎ এবং আমার সাথে আছে অর্পণ। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। শেষ রাত। এই গল্পের বিভিন্ন চরিত্রে আছি আমি এবং আমার সাথে অর্পণ। তো চলুন আর বেশি দেরি না করে এই গল্পটি শুরু করা যাক। আজ রবিবারের সকালটি খুবই সুন্দর, খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। সুরেশ বিনয়ের বাড়িতে গেল। সুরেশ এবং বিনয় দুজনেই হরিহর আত্মা। সুরেশ বিনয়ের বাড়িতে গিয়ে কলিং বেলটা টিপল। দরজা খুলে বিনয় বেরিয়ে এলো এবং বলল, আরে আজ কোন দিকে সূর্য উঠলো? সুরেশ মুখার্জি আমার বাড়িতে? কেন রে হতচ্ছাড়া, তোর বাড়িতে আসতে গেলে কি ইনভিটেশন কার্ড পাঠাবি তারপরে আসবো? আরে না না ভাই, ভেতরে আয়, ভেতরে আয়। ঘরে ঢুকেই সুরেশ লাফিয়ে উঠে বলল, ভাই, আজকে একটা সুন্দর ঠিকানা পেয়েছি, সানহাটি। সানহাটি? সেটা আবার কোথায় রে? বাবা, এইসব জিনিস সবাই পারে না। এসব সুরেশ মুখার্জির ট্যালেন্ট, বুঝেছিস? এসব তোর দ্বারা হবে না। কিন্তু ওখানে যাবো কি করতে? কিছু একটা কারণ থাকবে তো। আরে ওখানে একটা পোড়ো বাড়ি আছে, ওখানে তুই আমি এই পুজোর ছুটিটা 7 দিন কাটিয়ে আসবো, বুঝেছিস? কলকাতার পুজো ছেড়ে সেই কোথায় একটা এদো গ্রামে সানহাটি থেকে পড়ে থাকবি? না না, আমি যাবো না। আরে শোন ভাই, অনেক মজা আসবে। এরম করতে করতে দুই বন্ধুর মধ্যে বেশ কিছু বাকবিতণ্ডা হলো, কিন্তু সুরেশ ছাড়বার পাত্র নয়। শেষ পর্যন্ত বিনয় রাজি হলো এবং ওরা দুজনেই সানহাটির দিকে সোমবার সকালে যাত্রা শুরু করলো। স্টেশনে নেমেই বিনয় সুরেশকে বলল, কই রে ভাই, রিক্সা বা টোটো কিছুই তো দেখা যাচ্ছে না। আরে আছে আছে, দাঁড়া, এসব তোদের মতো ছেলেদের চোখে পড়ে না। এসব দেখার জন্য জিনিয়াস লোক চায়। তারপর তারা একটা রিক্সা পেয়ে গেল এবং রিক্সায় করে দুই বন্ধু একসাথে সেই পোড়ো বাড়ির দিকে রওনা দিল। তারা 10 মিনিটের মধ্যে সেই পোড়ো বাড়ির সামনে পৌঁছে গেল এবং সুরেশ বিনয়কে বলল, চলো ভাই, বাড়ির ভেতর ঢোকা যাক, দেখি বাড়ির অবস্থা কেমন আছে। এই বলে তারা দুজন হাত ধরাধরি করে বাড়ির ভেতর ঢুকলো। এ সুরেশ, এ তো দেখছি খুব নোংরা বাড়িতে। চ, কোনো একটা ঘর পরিষ্কার করে সেখানে থাকি। হ্যাঁ চল ভাই, দেখি। বেশি বেলা হয়ে গেলে না, আলু সেদ্ধ ভাত খেয়েই থেকে যাবো, বুঝলি তো? এই বলে তারা একটা ঘর পরিষ্কার করলো এবং সেখানেই রান্না চাপালো। যেহেতু তাদের বিকেলবেলায় তারা যাত্রাপথ শুরু করেছে, তাই জন্য তাদের বাড়ির মধ্যে এসে পৌঁছে ঘরদোর পরিষ্কার করে রান্না করে খেতে খেতে রাত 11টা বেজে গেল। রাত্রিরে খাওয়া দাওয়ার পর বিনয় সুরেশকে বলল, চল চল ভাই, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, রাত তো অনেক হলো। তুই শো, আমি একটা সিগারেট সেবন করে যাচ্ছি। তোর এই সিগারেট খাওয়ার অভ্যাস আর যাবে না, কোনো দিন যাবে না। এই বলে তারা দুজনেই শুয়ে পড়ল এবং মধ্যরাত্রে তাদের সাথে ঘটে গেল এক ঘটনা। প্রায় রাত 3টের সময় বিনয়ের কানে এলো এক খচখচ করে আওয়াজ। ঠিক যেন মনে হলো মেঝেই এক গাদা শুকনো পাতা ছড়ানো আছে এবং তার মধ্যে দিয়ে কোনো এক সরীসৃপ যাতায়াত করছে। বিনয় হড়মড়িয়ে উঠে পড়ল এবং সে সুরেশকে ডাকতে গেল। সুরেশ, এ সুরেশ, সুরেশ। কি হলো মাঝরাত্রি এত বসে কেন? ঘুমো না তোর। কি হয়েছে? আরে ভাই দেখ না, মেঝেতে কি যেন একটা যাতায়াত করছে। ওফ, তোর এই ফালতু কারণে ভয় খাওয়ার অভ্যেসটা আর গেল না। কি আবার যাতায়াত করবে? হ্যাঁ, এখানে কি সাপ খুব আছে? কেন, একই তো পোড়ো বাড়ি, সাপ না থাকার কি কোনো কারণ আছে? আরে না রে ভাই, আমি সারা বাড়ি ঘুরে দেখে নিয়েছি। তুই যখন পরিষ্কার করছিলি আমি তখন সারা বাড়ি ঘুরে দেখে নিয়েছি, কোথাও কিচ্ছু নেই। বেশি বকবক না করে শো তো, কালকে সকালবেলা উঠে সারা বাড়িটা ঘুরবো। এই বলে বিনয় আর সুরেশকে কিচ্ছু বলল না, কেননা সুরেশের ওপর বিনয় কোনোদিন কোনো কথা বলে না। গুড মর্নিং ব্রো, গুড মর্নিং।
হ্যাঁ, সুপ্রভাত। সালা তুই একটা পুরো খাঁটি বাঙালি। তারপর তারা চা করলো এবং খেয়ে নিল এবং তারা গ্রামটি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লো। তারা ঘুরতে ঘুরতে একটা নদীর ধারে এসে পৌঁছালো এবং সুরেশ বিনয়কে বলল, এ বিনয়, আজকে এখানটায় মাছ ধরলে কেমন হয় রে? কার না কার পুকুর, কে কি বলবে, ছাড় এসব কোনো দরকার নেই। সুরেশ বলল, ওকে ভাই, অল রাইট, নো টেনশন। চ বাড়িতে যাই, দেখি কি করা যায় রান্নাবাড়ি। ওই বাড়িতে আমাদের জন্য কেউ সবজি নিয়ে অপেক্ষা করছে না, চল বাজার করতে হবে। এই বলে তারা বাজার করে বাড়ি ফিরল। এইভাবে সারাদিন মজা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু চলল। রাত্রিবেলার খাওয়া দাওয়া সেরে বিনয় সুরেশকে বলল, গ্রামটা তো ভালোই বল, যাক তোর কথা শুনে এসে বেশ ভালোই লাগছে। হ্যাঁ তাই তো, তোর তো এই প্রথমবারই আমার কথা শুনে ভালো হলো, তাই না? আগে কোনো দিন হয়নি, বেটা বজ্জাত। এই বলে তারা সেই রাতের মতো শুয়ে পড়ল এবং রাত্রির প্রায় 3:30টার সময় বিনয়ের সঙ্গে ঘটল এক অবাক করা কাণ্ড। একটা বিদঘুটে আওয়াজে বিনয়ের ঘুমটা ভেঙে গেল। বিনয় বুঝতে পারল যে পাশের ঘরে কারা যেন ছুটোছুটি করছে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এটা শুনে বিনয় সুরেশকে ডাকার চেষ্টা করলো। এ সুরেশ, সুরেশ, এ সুরেশ, তাড়াতাড়ি ওঠ না রে। আরে দেখ না পাশের ঘরে কি হচ্ছে, ওঠ। দৌড় দৌড়, এ রোজ রাতে তোর কি হয় বলতো? ও সারাদিন খাটাখাটনির পরে এসে একটু শুলাম, এর আবার এসব কি হয়েছে? বিনয় সুরেশকে পুরো ঘটনাটা বলল এবং সুরেশ সেটা শুনে হো হো করে হেসে উঠল। ও তুই শালা একটা পাক্কা ভীতু, ধর। চুপ করে ঘুমো, চুপ করে ঘুমো, আর আমাকে ঘুমোতে দে। যে অত সব যা যা, বিশ্বাস করতে হবে না, যখন বড় কিছু হবে তখন বুঝতে পারবি। এই বলে ওরা দুজনেই আবার ঘুমিয়ে পড়ল। আবার কিছুক্ষণ পর বিনয়ের সঙ্গে আরেকটি ঘটনা ঘটল। বিনয় ঘুম থেকে আবার একবার উঠে পড়ল এবং বুঝতে পারল তার পেছনেই যেন একজনকে দাঁড়িয়ে আছে এবং সেই ব্যক্তি বিনয়ের কাঁধের ওপরটা ঠান্ডা হাতটি রাখল। সঙ্গে সঙ্গে বিনয় চমকে উঠে লাফিয়ে উঠল। কে? বিনয়ের চিৎকারে সুরেশ আবার ঘুম থেকে উঠে পড়ল এবং বিনয়কে বলল, কি হলো রে? আবার কি হলো? এরকম চিৎকার করে উঠলি কেন? এবং বিনয়কে সুরেশ ধমকাতে ধমকাতে বলল, শোন ভাই, তোর ভাই ঘুমানোর হয় ঘুমো, নাহলে তুই ঘর থেকে বেরিয়ে যা, আমাকে একটু শান্তি করে ঘুমোতে দে। কিন্তু বিনয় রাগল না। বিনয় আবার সুরেশকে বোঝানোর চেষ্টা করলো তার সঙ্গে কি ঘটেছে। ভাই আমার ঘাড়ে যেন কি একটা হাত রাখলো, ঠান্ডা হাত। সুরেশ আবার বিনয়কে ধমক দিয়ে উঠল, আরে তোর কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এই ঘরের মধ্যে কে তোর ঘাড়ে ঠান্ডা হাত রাখবে? হ্যাঁ, কিন্তু বিনয় আবার সুরেশকে বোঝানোর চেষ্টা করলো। শোন ভাই, আমার মনে হয় এই বাড়িতে কিছু একটা আছে। এই দুটো রাতে আমার এরমই ফিলিংস হলো। তুই বোঝার চেষ্টা কর, আমি মজা করছি না, আর আমি ভয়ও পাচ্ছি না। সেই রাত্রের মতো আর কিছু হলো না। পরের দিন সকালবেলায় উঠে সুরেশ আর বিনয়ের মধ্যে লাগলো ঝগড়া। সুরেশ বিনয়কে বলল, এই তোর রোজ রাত্রে কী হয় বলতো? রোজ রাত্রে তোর এত চেঁচামেচি কিসের? হই হট্টগোল করছিস কেন তো? দেখ ভাই, আমি কি এগুলো ইচ্ছা করে করছি? আমার সাথে এরকম ঘটনা ঘটছে বলেই তো আমি তোকে বলছি। শোন, তুই এই বাড়িতে থাক, আমার এই বাড়িতে আর মন টিকছে না, আমি চললাম। সুরেশ বিনয়কে বোঝানোর চেষ্টা করলো। শোন ভাই, কোনো ভয় নেই, আমি তো রয়েছি। শুধু শুধু তুই এখন একা একা কলকাতা ফিরে যাবি? কলকাতায় গিয়ে তুই কী করবি নাকি? তোর কোথাও যাওয়া হবে না, তুই বাড়ি থেকে বেরিয়ে দেখ আমি তোর কী করি। এইবারের মতো বিনয়কে রাজি করিয়ে ফেলল সুরেশ এবং দুজন মিলে বাজারে গেল। সুরেশ বিনয়কে বলল, এ ভাই,
এই দুদিন ধরে সবজি ভাত আলু ভাতে ভাত খেয়ে না মুখে চড়া পড়ে গেল। চ চ চ আজকে একটুখানি মুরগির মাংস কিনি, দিয়ে রান্না করে খাই। তারপর বিনয় সুরেশকে বলল। চ তাহলে। তারপর মাংসের দোকানে গিয়ে মাংসের দোকানি ওদের দুজনকে বলল, তা বাবু, আপনারা কি এখানে নতুন আইছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা নতুন এসেছি এখানে। তারপর মাংসওয়ালা বিনয়কে বলল, তা বাবু, আপনারা কোন বাড়িতে উঠেছেন? মঙ্গলদের বাড়িতে? তখন বিনয় বলল, না না, আমরা এখানে নতুনই এসেছি, ওই সামনের বড় বাড়িটায় উঠেছি। বিনয়ের কথা শুনে মাংসওয়ালার মুখটা হাঁ হয়ে গেল এবং মাংসওয়ালা ওদের দুজনকে বলল, বাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ওই বাড়িতে আপনারা দুজন থাকবেন না, ওই বাড়িতে ঝুঁকি আছে, বুঝেছেন? এই শুনে সুরেশ এবার মুখ খুলল। ও মশাই, আপনাকে সব জ্ঞান মারতে কে বলেছে? হ্যাঁ, আপনি মাংসওয়ালা মাংসটা দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিন। আমরা ওই বাড়িতে কি থাকবো কি না থাকবো আপনি ঠিক করে দেবেন। সুরেশ, এসব কি হচ্ছে? একটু ভদ্রভাবে কথা বল। এই বলে তারা মাংসওয়ালার কথা না শুনে জোর কদমে বাড়ির দিকে পৌঁছাতে থাকলো। কিন্তু সুরেশ বুঝতে পারল না যে মাংসওয়ালার কথাটা না শুনে সে কত বড় ভুল করলো। এটা তার জীবনের ওপর দিয়েই যাবে। সেই দিনের মতো তারা রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে বসে গল্প করতে লাগলো। ভাই, তখন কিন্তু মাংসওয়ালার কথাটা শুনে নিলেই পারতিস। আরে দূর দূর, ওসব গেঁয়ো লোকের কথা আমি শুনি না, ওসব তুই শুনতে পারিস। আর ওইসব আমি বিশ্বাস করি না, আত্মা টাত্মা ওসব কিচ্ছু হয় না, যত সব বুঝরুকি কথাবার্তা। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। সেই রাত্রেই সুরেশের সঙ্গে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সুরেশ শুনতে পেল পিয়ানো বাজিয়ে কে যেন গান করছে। গানের শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল ঘরের মধ্যেই একটা কালো অবয়ব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটেই চলেছে। সে প্রায় চমকে খাট থেকে লাফিয়ে নামল এবং বলল, বিনয়, এই বিনয়, আরে ওঠ রে। হ্যাঁ, কি হলো রে? আরে দেখ না, আমার ঘুম ভাঙতেই দেখলাম ঘরের মধ্যে কি একটা হেঁটে বেড়াচ্ছে। ও, এবার বিশ্বাস হলো আমার কথা? আগে এতদিন বলছিলাম, বিশ্বাস করছিলিস না। তারপর সুরেশ বলল, হেই, তুই এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ শালা তুই ওখানে হেঁটে বেড়াচ্ছিলি না তো আমাকে ভয় দেখানোর জন্যে? সুরেশ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর এই নাস্তিকতার জন্য তুই একদিন মরবি, দেখবি। ও কুল বয় কুল, এত মাথা গরম করছিস কেন? আমি তো জাস্ট মজা করছি। ও, এত কিছু হওয়ার পরও তোর এখন মজা মনে হচ্ছে এগুলো? আচ্ছা, তুই তো আজকে নিজের চোখে দেখলি, তাও তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ভাই, এটাও তো হতে পারে যে ওই মাংসলাটা আমাদেরকে ভয় দেখানোর জন্যে, এখান থেকে তাড়ানোর জন্য এত কিছু সব করছে। দেখ ভাই, আমি জানি তোর অতিরিক্ত সাহস, কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই বলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হতে হতে তারা আবার ঘুমিয়ে পড়ল এবং পরের দিন সকালবেলা উঠে বিনয় সুরেশকে বলল, শোন ভাই, এই বাড়ি সম্বন্ধে আমাদের আশেপাশে খোঁজ নেওয়া উচিত। শোনো ভাই, ওইসব ব্যাপারে না আমার কোনো ইন্টারেস্ট নেই। ওইসব তুই ভালো পারিস, তুই ওসব খোঁজ টোজ নিয়ে যা। এই বলে তারা সকালবেলায় কিছু ফুটিয়ে নিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়লো। আবার সেদিন তারা ওই গ্রামেরই একটি মন্দিরে গেল এবং মন্দিরে গিয়ে বিনয়ের সঙ্গে সেখানকার ঠাকুরমশাইয়ের নানান কথাবার্তা হতে থাকলো। সুরেশ বিনয়কে বলল, এ বিনয়, যা যা যা, তুই ঠাকুর মন্দিরে যা, ঠাকুর মাকুর যা প্রণাম করার আছে ইচ্ছা সব করে নে, আমি একটু আশপাশে ঘুরে বেড়াচ্ছি। কেন রে, ঠাকুর নমস্কারটাও করবি না? ওরে বাবা, তুই ঘোর না, ওই একই তো সেই কালী ঠাকুর, কত জায়গাতে তো দেখেছি। এই বলে সুরেশ বিরক্তির সুরে বিনয়কে কথার উত্তরগুলো দিয়েই সঙ্গে সঙ্গে এদিক ওদিক আবার সৌন্দর্য দেখতে থাকলো প্রাকৃতিক। এই বলে বিনয়
মন্দিরে গিয়ে ঠাকুর নমস্কার করার সময় ওই মন্দিরের এক তান্ত্রিকের সঙ্গে তার দেখা হয়ে গেল এবং তান্ত্রিক বিনয়কে বলল, জয় মা, মাগো। এই কে রে বাবা তুই? এত ভক্তি ভরে প্রণাম করছিস? তোকে দেখে তো আমার মনটা পুরো ভরে গেল। হ্যাঁ, বাবা, আমার নাম বিনয়। আমি এখানে এক বন্ধুর সাথে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তা তোর বন্ধুটি কোথায়? বাবা, ও অত ঠাকুর ভক্ত নয়, তাই জন্য মন্দিরে আসেনি। হ্যাঁ, আজকালকার ছেলে ছোকরা তো ওই জন্যে ঠাকুরের ওপর কোনো বিশ্বাস নেই। যাক, তা তোর বাড়ি কোথায় রে বাবা? আমার বাড়ি কলকাতা, এখানে ঘুরতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখানে কোথায় উঠেছিস বাবা? আপনাদের এখানে যেই বড় বাড়িটা আছে না, সেইখানে। এই কথা শুনে তান্ত্রিকের মুখটা হাঁ হয়ে গেল এবং তান্ত্রিক বিনয়কে বলল, শোন বাবা, তোরা কিন্তু ওই বাড়িতে উঠে একদম ঠিক করিসনি। ওই বাড়িতে অনেকগুলি আত্মা আছে যারা তোদের এখনো পেছনেই রয়েছে। তোরা যদি ওই বাড়ি থেকে আজকে রাতের মধ্যে না পালাস, তোদের কিন্তু প্রাণ সংশয় আছে। স্বয়ং ভগবানও তোদের বাঁচাতে পারবে না। তাহলে বাবা, এখন উপায়? উপায় কিরে হতভাগা, আজকেই তোদের ওই বাড়ি ছেড়ে পালাতে হবে, নাহলে কিন্তু কাল রুদ্র তোদের পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাবা। এই বলে বিনয় ঠাকুর নমস্কার করে সুরেশের কাছে ছুটে চলে গেল এবং তাকে বলল, সুরেশ, এখানে এক মুহূর্ত নয়, আজকে আমরা এখান থেকে চলে যাবো। তারপর সুরেশ বিনয়কে বলল, ও, এতক্ষণ তো ওই কালো মোটা তান্ত্রিকটা কী সব বোঝা ছিল, তাই না? আমি এখান থেকে এক পাও নড়বো না, আর তুইও কোথাও যাবি না, ঠিক আছে? দেখ ভাই, এখানে আর আমাদের না থাকাই ভালো। এতদিন আমাদের সাথে কত কি হলো, তাও তুই কিছু বিশ্বাস করছিস না। ওরে বাবা, ওসব কিচ্ছু নয়, ওসব ওই এই পাড়ার লোকেদেরই এসব কুৎসা। ওই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যতক্ষণ না ওই বাড়ির রহস্যভেদ আমি করছি, ততক্ষণ আমিও কোথাও যাব না এবং তুইও যাবি না। এই বলে প্রায় জোর করে টানতে টানতে বিনয়কে নিয়ে সুরেশ হেঁটে চলল ওই বাড়ির দিকে। এরপর সারাদিনই কেমন সুরেশ যেন অন্যমনস্ক হয়ে গেল, কী যেন সবসময় ভাবছে। তারপর বিনয় সুরেশকে বলল, এই, সারাদিন কি ভাবছিস বলতো? হ্যাঁ, না না না, কিছু ভাবছি না। চল খাওয়া দাওয়া করে নি, অনেক বেলা হয়ে গেল। তারপর আবার রাতের জোগাড় তো করতে হবে। তারপর তাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেল এবং তারা রাত্রিবেলায় দুই বন্ধু বসে গল্প করছে। হঠাৎ সুরেশ বিনয়কে বলল, আচ্ছা ভাই, এই যে 4 দিন ধরে আমাদের সঙ্গে যে ঘটনাগুলি ঘটলো, তুই কি এগুলো সব বিশ্বাস করিস? আমাকে বল তো। এইবার বিনয় প্রায় রেগে উঠেই উত্তর দিল সুরেশকে, শোন ভাই, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। নেহাত তুই এখানে বললি বলে আমি আছি, নাহলে আমার জুতো এখানে থাকতো না। ও, এতেই আমার ওপর রেগে গেলি? তাহলে আমি কি করে বিশ্বাস করতে পারি যে তুই আমায় এই ভয়গুলো দেখাচ্ছিস না? হয়তো আজকে রাতেই আমার প্রাণটাও নিয়ে নেওয়ার চেষ্টা করবি। বিনয় প্রায় অবাক হয়ে গেল সুরেশের এই কথা শুনে। এইসব কি বলছিস ভাই তুই? এইবার সুরেশ খুব জোরে হেসে উঠল। আরে ভাই, মজা করছি, মজা। শোন ভাই, সব জিনিস নিয়ে না মজা করা ঠিক নয়। এই বলে তার রাত্রির খাওয়া দাওয়ার পর বসে গল্প করছে। এমন সময় বিনয় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলো সুরেশের উপর। বিনয় দেখল সুরেশ বাড়িতে এসে থেকে সেই পূর্ব দিকের জানলার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং বলছে, আচ্ছা বিনয়, আমাকে দেখে তোর কীরকম মনে হচ্ছে? কেন, কীরকম মনে হবে? আচ্ছা, কি হয়েছে বলতো তোর? এসে দেখে দেখছি আজকে বড্ড অন্যমনস্ক। এরপর সুরেশ বিনয়কে বলল, না রে ভাই, আজকে আমার কেমন যেন লাগছে। আজকে আমাদের সাথে একটা কিছু হতে চলেছে, বুঝলি?
এইবার বিনয় সুরেশকে বলল, দেখ, তোকে তখনই বলেছিলাম এখান থেকে চলে যায়, তুই শুধু শুধু আটকালি আমাকে। এরপর ওরা দুজনে রাতের খাওয়া দাওয়া সেরে হাত পা ধুয়ে এসে বিছানায় উঠে বসলো এবং সুরেশ বিনয়কে বলল, ভাই বিনয়, আমার মনটা খুব গাইছে। তুই ভাই আজকে রাতে এখান থেকে বেরিয়ে যা, আমি বেরোতে পারবো না। তুই এই বাড়ি থেকে পালা, আজকে কিছু একটা হতে পারে। এইটা শুনে বিনয় সুরেশকে বলল, কি বললি তুই? তোকে ছেড়ে পালিয়ে যাবো এখান থেকে? এটা কোনোদিন হয়? যদি বাঁচি দুজনেই বাঁচবো, আর যদি মরি দুজনেই মরবো। তারপর তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়ার পর দুজন মিলে আবার শুয়ে পড়ল এবং মধ্যরাতে ঘটল এক অবাক করা কাণ্ড। বিনয়ের ঘুমটা প্রায় রাত 3টের দিকে ভেঙে গেল এবং সেই ঘুম থেকে উঠেই দেখল তার পাশে সুরেশ নেই। আরে, সুরেশ কোথায় গেল? সুরেশ, সুরেশ। এইবার সে একটু চিন্তিত হয়ে পড়ল এবং সুরেশকে সারা ঘরে খুঁজতে থাকলো এবং জোর জোর সুরেশ সুরেশ বলে চিৎকার করতে থাকলো। সুরেশ, 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 কোথায় গেলি রে? অনেকক্ষণ ধরে ডাকার পর কোনো সাড়া যখন না পেল সে, তখন সে অনেকটা নিজেকে অসহায় বোধ মনে করলো। তার নিজেকে বড়ই অসহায় লাগছে আজকে। সুরেশকে খুঁজে না পাওয়ার পর সে ঘর থেকে বেরিয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গেল। পাশের ঘরের দরজাটা ক্যাঁচ করে আওয়াজ করে খুলে গেল এবং সে ঘরের ভেতর ঢুকে আবার সুরেশ বলে ডাকতে থাকলো এবং ঢুকে দেখলো সে ঘর সম্পূর্ণ ফাঁকা। সুরেশ, 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 কোথায় গেলি রে ভাই? শোন ভাই, এরকম মজা কিন্তু আমি পছন্দ করিনি। ভালো যাস তো বেরিয়ে আয়। কিন্তু কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। এই এত কিছু হওয়ার পর যখন বিনয় ঘর থেকে বেরিয়ে আসতে গেল, তখন ওই ঘরের ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসির শব্দ। এইবার সেই শব্দ শুনে বিনয় ছুটে ঘর থেকে বেরিয়ে ছুটতে থাকলো। সে প্রচণ্ড জোরে ছুটছে। কোনোভাবে সে দৌড়ে ছুটে গিয়ে সেই মন্দিরটির সামনে গিয়ে উঠে পড়ল এবং সেইখানে কাউকে না দেখতে পেয়ে মন্দিরের ভেতরেই চুপ করে বসে থাকলো সারা রাত। সকাল হতেই তান্ত্রিক এসে বলল, এইখানে শুয়ে আছিস কেন? হ্যাঁ, ওঠ ওঠ বাবা, ওঠ, কী হয়েছে তোর, বল। এইবার বিনয়ের ঘুমটা ভেঙে গেল এবং বিনয় প্রায় লাফিয়ে উঠে তান্ত্রিকের পায়ে পড়ল এবং কালকে রাতের সব ঘটনা তাকে বলল। বাবা, কালকে রাত থেকেই সুরেশকে আর পাওয়া যাচ্ছে না এবং আমি ওকে অনেক খোঁজাখুঁজি করি এবং খুঁজতে খুঁজতে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনে আমি আপনার কাছে ছুটে চলে আসি। তারপর তান্ত্রিক সব ঘটনা শুনে নেওয়ার পরে বিনয়কে বলল, শোন বাবা, তোদের ওই বাড়িতে যে যে আত্মাগুলো আছে, তোর বন্ধুকে তারাই ধরে নিয়ে গেছে। ও ওইখানেই আছে, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে বিনয় আবার তান্ত্রিককে বলল, হ্যাঁ বাবা, আপনি দয়া করে কিছু করুন, সুরেশকে ফিরিয়ে আনতেই হবে। শোন বাবা, আজকে তো আমি কিছু করতে পারবো না, কেননা আজকে আমার অনেক দূরে এক আত্মীয়ের বাড়ি যেতে হবে। তাদের বাড়িতে খুবই অসুস্থ এক ছেলে। আমি যতক্ষণ না যাচ্ছি সে কখনোই সারতে পারে না। আমাকেই কিছু করতে হবে। তারপর সেটা শুনে বিনয় বলল, তাহলে বাবা আমি আজকে কি করব? আমি কোথায় থাকবো আজকে? হ্যাঁ, সব বুঝতে পেরেছি রে, কিন্তু তুই যাও করে আজকের রাতটা ওই বাড়িতে কাটাতে পারবি না? আবার বিনয় তান্ত্রিককে বলল, না বাবা, আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না। ওই বাড়িতে থাকা অসম্ভব। কিন্তু বাবা, কাল অমাবস্যা, আর এই অমাবস্যার আগের দিন রাতে
তুই যেই কালী মন্দিরেই থেকে যাবি তা হবে না। এই রাতগুলোতে অনেক কিছুই হয়, বলা যায় না, তুই হয়তো অন্য বিপদে পড়ে যেতে পারিস। তোকে যা হোক করে আজকে রাতে ওই বাড়িতে কোনোভাবে থাকতেই হবে। অনেক কষ্ট করার পরেও তান্ত্রিক কোনো মতেই রাজি হলো না বিনয়কে ওই মন্দিরে থাকতে দেওয়ার জন্য। এবার বিনয় ভয়ে ভয়ে সেই বাড়ির দিকে যে হাঁটতে থাকলো এবং বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। সে কোনোভাবে দিনটা কাটিয়ে নেওয়ার পর সন্ধ্যার দিকে সে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাকে মন্দির থেকে বেরোনোর সময় তান্ত্রিক একটা জপ করতে দিয়েছিল। সেই মন্ত্রটি পাঠ করলেই তাকে কোনো আত্মা কিচ্ছু করতে পারবে না, এবং সে ওই মন্ত্র জপ করতে থাকলো। সেই মন্ত্র জপ করতে করতে সে হঠাৎ ঘুমিয়ে পড়ল। মাঝ রাত্রিরে যখন তার ঘুম ভাঙল, সে লক্ষ্য করলো জানলার দিকে কে একজন যেন দাঁড়িয়ে আছে। সে প্রায় চমকে গিয়ে বলল, কে? এবং চোখের পলকের মধ্যে সেই অবয়বটি অদৃশ্য হয়ে গেল। এবং সে এই কাণ্ডের পর অনেক ভয় পেয়ে গেল এবং বিছানা থেকে উঠে সে টেবিলের পাশে জল রাখা ছিল, সে জলটি কোনোভাবে খেতে যাবে। হঠাৎ সে অনুভব করলো তার পেছনেই যেন কে দাঁড়িয়ে আছে। সে প্রায় চমকে গিয়ে হাত থেকে গ্লাসটা ফেলে দিয়ে পেছনে ঘুরল। কে? কে আছে ঘরের মধ্যে? সামনে এসো। সে আবার অনুভব করলো বাইরের বারান্দাতে কে যেন প্রায় ছুটে বেড়াচ্ছে, এবং সে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল ঘরের বাইরে। সে যতটা সম্ভব মনের মধ্যে সাহস আনার চেষ্টা করলো এবং বাইরে বেরিয়ে গিয়ে সে ছুটে প্রায় তার পাশের ঘরে গিয়ে ঢুকলো, এবং ঢুকতেই তার প্রতিটি চলাফেরা কারা যেন লক্ষ্য করছে। এটা বিনয় বুঝতে পেরে সেই ঘর থেকে প্রায় লাফিয়ে বেরিয়ে চলে এলো, এবং সেই ঘরের মধ্যে প্রায় ছিল 2-3 সেকেন্ড। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতেই ঘরের মধ্যে থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর অট্টহাসি। সেই হাসি শুনে বিনয়ের বুকের ভেতরটা ধপ করে উঠল, এবং সে কোনোভাবে প্রাণ পরে ছুটতে থাকলো। প্রায় ছুটতে 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 ভাই বাড়ির নিচে যখন নেমে এসেছে, তখন হঠাৎ তার মনে পড়ে গেল তান্ত্রিকের বলা কিছু কথা। তান্ত্রিক তো বলেছিল আমাকে বাড়ি থেকে বেরোনো যাবে না। বাড়ি থেকে বেরোলে তো আরো বিপদ। এই বলে সে কোনোভাবেই আজকে রাতটা এখানে থাকার জন্য প্রস্তুত হলো। সে আবার তাদের ঘরে গিয়ে ঢুকলো, এবং ঘরে গিয়ে ঢুকতেই একটা দৃশ্য দেখে তার সিরতলা পেয়ে বরফের স্রোত নেমে এলো। সে দেখলো খাটের ওপর 3টে নরকঙ্কাল শুয়ে রয়েছে, এবং সেই দৃশ্য দেখে সে চমকে, এবং সে বুঝতে পারলো তার পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সেটাই অনুভব করে সে তার পেছন দিকে তাকিয়ে চমকে উঠে ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারালো। সকালে ঘুম থেকে উঠে সে বুঝতে পারলো সে মাটিতে পড়ে আছে, এবং উঠে সে বাড়ি থেকে ছুটে পালিয়ে গেল, এবং ছুটতে ছুটতে সে ওই মন্দিরে গিয়ে পৌঁছালো, এবং সেখানে দেখলো তান্ত্রিক তার জন্য অপেক্ষা করছে। বাবা, আপনি আছেন? কালকে রাত্রিবেলায় যে ঘটনা ঘটলো। জানি রে, জানি, আমি সব কিছুই দেখেছি। ওরে পাগল, তোকে যে আমি কেন কাল রাত্রিবেলায় বেরোতে বারণ করলাম তাহলে শোন। তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না জবটা চালিয়ে যেতে? তুই তো মূর্খের মতো জব করতে করতে ঘুমিয়ে পড়লি। তুই যদি জবটা সারা রাত করতে পারতিস তাহলে তোর সঙ্গে এই ঘটনা কিছুই ঘটতো না। আর তুই যদি কাল কোনোভাবে ভুল করে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়তিস তাহলে তোর বন্ধুকে তো তুই হারাতিসই, এবং হয়তো নিজের জীবনটাও তো চলে যেত। ভগবান তোকে কাল রক্ষা করেছে। এরপর বিনয় আবার তান্ত্রিককে বলল, বাবা, আজকেই আপনি কিছু করুন, আর সুরেশকে আপনি বাঁচান বাবা। বন্ধুকে খুব ভালোবাসিস তাই না?
এই কথা শুনে বিনয় উত্তর দিল, হ্যাঁ বাবা, ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওকে যদি আমি আর না পাই তাহলে জানি না কি হবে। হ্যাঁ, কোনো ভয় নেই। আজকে রাতেই তুই তোর বন্ধুকে ফেরত পাবি, সে ব্যবস্থা আমি করব। এটা শুনে বিনয় খুশিতে ভরে উঠল তার মনটা, এবং সে তান্ত্রিককে বলল, তাহলে বাবা আর দেরি কেন, চলুন তাহলে ওই বাড়িতে যাই। ওরে না রে, এখন দিনের বেলায় আত্মাদের দেখা যায় না, যা হবে রাত 12টার পর। এখন আমাকে আমার কিছু প্রয়োজনীয় কাজ করে নিতে দে। তুই এই মায়ের কাছে বস আর এই প্রসাদটা খা, কোনো চিন্তা করিস না। আজকেই তোর বন্ধু তোর কাছে ফেরত আসবে, এবং ওই বাড়ি থেকেও সারা জীবনের জন্য এই আত্মাদের আমি তাড়িয়েই ছাড়ব না। সে প্রসাদটি কোনোভাবে জোর করেই প্রায় তান্ত্রিক খাওয়ালো বিনয়কে, এবং বলল চিন্তা না করতে। কিন্তু বিনয় প্রায় মাঝে মাঝেই বলে গেল, বাবা সুরেশের কিছু হবে না তো? আজকেই সব ঠিক হয়ে যাবে তো? এবং তারা রাত 10টার মধ্যেই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিল। সেই বাড়িতে পৌঁছে তান্ত্রিক সমস্ত দৌড় বন্ধ করে দিল, এবং বিনয় সেসব দেখে তার হাত পা সব ঠান্ডা হতে থাকলো। তান্ত্রিক ঘড়িতে দেখলো রাত 12টা বাজে, এবং যজ্ঞের জন্য সব কিছু তৈরি। এই বলেছে যজ্ঞ করতে থাকলো। ওং নমঃ ইংরেদাদা, ওং নমঃ বলে বিড়বিড় করে কী সব মন্ত্র উচ্চারণ করতেই চারিদিক থেকে ভেসে এলো নানা রকম চিৎকারের শব্দ, এবং যে চিৎকারের শব্দ শুনে বিনয় প্রায় ভয়ে ততষ্ট হয়ে গেল। কিন্তু আগেই তান্ত্রিক বলে রেখেছে, যা কিছুই হয়ে যাক নিজের আসন ছেড়ে উঠবে না, এবং কেউ যদি তোমার গলাটা পর্যন্ত এসে টিপে ধরে তবুও তুমি তোমার জায়গা থেকে নড়বে না। তারপর তান্ত্রিক চৌকে ঘি ঢালতে থাকলো, এবং সেই ঘি যতই সে আগুনে ঢাললো অগ্নিশিখা বাড়তে থাকলো, এবং সেই চিৎকার, হাড়ের নানা রকম খটাখট শব্দ, সে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলো। হাড়ের নানা রকম খটাখট শব্দ হতে হতে পেঁচায় ডাক, বাদুড় চামচিকে উড়ে যাচ্ছে, এবং ভয়ঙ্কর সব নানা রকম অট্টহাসি শোনা যাচ্ছে, এবং ঘরের মধ্যে নানা রকম অবয়বের ছায়া, এবং আস্তে আস্তে 3টি নরকঙ্কালের দেহ স্পষ্ট হতে থাকলো তাদের সামনে। এবার তান্ত্রিক চেঁচিয়ে উঠে তাদের জিজ্ঞেস করলো, এই নরপিশাচ, কারা রে তোরা? বল, জবাব দে, নইলে কিন্তু। এবার একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুই তোর ওই চক্ষুটা থামাব কিনে বল, নইলে কিন্তু দাদা তো ঝটকায় শ্বাস করা ফেলব। তবে রে, কি করবি, করার থাকলে কর দেখে। এই বলে তান্ত্রিক যত মন্ত্র পড়তে থাকলো, সেই আত্মার আওয়াজ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। থামা করে যজ্ঞ, থামা বলছে, নাহলে কিন্তু। এই, তুই ভয় কাকে দেখাচ্ছিস রে? বল, কে তুই? কে? কেন এইভাবে বাড়িকে অভিশপ্ত করে রেখেছিস? জবাব দে, নাহলে কিন্তু। এই দেখ, আবার ভেসে এলো সে ভয়ঙ্কর আওয়াজ। বলছি থামাও যজ্ঞটা। বল তুই কে, বল। আবার ওদিক থেকে ভেসে এলো আর ভয়ঙ্কর আত্মচিৎকার। আমার নাম অভিজিৎ। আজ থেকে 50 বছর আগে আমি আমার বাবা মার গলা টিপে খুন করেছিলাম। তারপরে বল, তারপরে কি হয়েছিল?
তারপর আমি এইখানে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলাম। হায়, তুই এই সব মানুষগুলোকে কেন জ্বালাতন করিস? বল বল। আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর চিৎকার। এই বাড়িটা আমার, আমি এখানে কাউকে থাকতে দেব না। যে এই বাড়িতে আসবে তার রক্ত আমি খেয়ে এবার তান্ত্রিক বলে উঠল, এই, তুই এইখান থেকে যাবি কিনা বল। তুই এখান থেকে না গেলে তোকে আমি আজকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবো। দেখ তবে ও আর একবার মন্ত্র পাঠ করে কি যেন বলতে আবার ভেসে এলো সেই চিৎকার। থামা থামা, চলবো থামা। আমার জলে পড়ে যাচ্ছে, গা গা জলে পড়ে গেল। তুই এখান থেকে যাবি কিনা বল। তোকে এখান থেকে যেতেই হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে সুরেশকে ফেরত দিয়ে যা, যা বলছে। আবার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞতে কি যেন সব ফেলতেই সঙ্গে সঙ্গে ধপ করে একবার আওয়াজ হলো এবং যজ্ঞের আগুনটা প্রায় দোতলার সমান হাইটে উঠে গেল এবং আর একবার সেই ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। তারপরই সব নিশ্চুপ, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই। এই এত কিছুর মধ্যে বিনয় কিন্তু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন তান্ত্রিক একটা মন্ত্র পাঠ করেই তার চোখে মুখে জল ছিটিয়ে দিতেই সঙ্গে সঙ্গেই তার জ্ঞান ফিরে এলো এবং বিনয় বলল, বাবা, কি হলো বাবা? হাতটা কোথায় গেল? সুরেশকে কি পাওয়া গেল বাবা? এইবার তান্ত্রিক বলে উঠল, ওই দেখ তোর বন্ধু ওখানে পড়ে আছে, দেখ। বিনয় দূর থেকেই দেখতে পেল সুরেশের দেহটা ওই জানলার ধারে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিনয় প্রায় রুদ্ধশ্বাসে ছুটে গিয়ে তাকে ডাকতে থাকলো, সুরেশ ওঠ। এইবার তান্ত্রিক সুরেশের মুখে কিছুটা জল ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে সুরেশের জ্ঞান ফিরে এলো। হ্যাঁ, এ কি, আমি কোথায়? অপর দিক থেকে উত্তর এলো, শোনো, আর বেশি সাহসী দেখাতে চেও না। দেখলে তো কেমন বিপদে পড়েছিলে। এই তোমার বন্ধুর থেকেই সব শোনো ঘটনা। শোন ভাই, তোকে এই লাস্ট 2 দিন থেকে আর পাওয়া যাচ্ছিল না। তুই প্রায় অদৃশ্য ছিলিস। তোকে যখন থেকে আর পাওয়া যাচ্ছিল না, তখন আমি বাবার কাছে যাই। বাবাই এই সমস্ত ব্যবস্থা করে। এইসব কথা বলতে বলতেই ভোরের আলো ফুটে উঠল। পূর্ব দিকে সূর্য উঠল। সকাল হতেই তান্ত্রিক ওদের দুজনকে বলল, তোরা এবার চলে যা, আর এখানে থাকিস না। তবে এই বাড়ি থেকে চিরদিনের মতন অভিচিতার আত্মা বিদায় নিয়েছে। পরে আবার কোনো দিন আসিস, কিন্তু আজকের মতো তোরা চলে যা, সুস্থ হ শহরে গিয়ে। এই বলে তান্ত্রিক চলে গেল। চলো, অনেক হয়েছে তোমার ভূত নিয়ে খেলা। এবার এখান থেকে চলো, নাহলে আমি মাথায় চাটি মারবো তোমার। হ্যাঁ, দেখলি তো, সুরেশ মুখার্জি কিন্তু চাইলেই ফিরে আসতে পারে। এই বলে সুরেশ খুব জোরে হাসতে থাকলো। বিনয় বলল, তান্ত্রিক যদি না থাকতো তাহলে আমরা দুজনেই ওপরে চলে যেতাম। এই বলে তারা বাড়ি থেকে ঠিক বেলা 10টার দিকে রওনা দিল এবং স্টেশনে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে চলে গেল। শেষ হলো আমাদের গল্প শেষ রাত। কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।